মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কি ভয়ানক উৎপাত! হ্যাঁ, এমনটা যে ঘটবে তা তো কখনো ভাবিনি। চাকরি করতে এসে শেষে জানটা খোয়াবো নাকি? সে কি, আপনি তো ম্যানেজার, আপনার দিকে তাকিয়েই তো আমরা বসে আছি। আর আপনি কিনা আমাদের অকুল পাতারে ফেলে দিয়ে এখন কাঁপছেন। আমার মনে হচ্ছে বায়ুর ধাতটা আবার বেড়েছে। বাবা, মাথাটা কেমন ঘুরছে, গাটা গোলাচ্ছে। আমি ঘরে যাই। ঘরে যাই বললেই হলো? একা থাকেন যখন, তখন তো একেবারে বাঘ সিংহ মারছেন। এবারে কি হলো? কই চলুন চলুন বলছি। এতগুলো মানুষ বেঘরে মরবে নাকি? হ্যাঁ, এতগুলো মানুষকে বাঁচাতে গিয়ে আমি শহীদ হই আর কি। এই তো চাস তোরা। বেশ, বলে দিলেই তো পারিস। আমি না হয় ছাদ থেকে লাফিয়ে কিংবা ট্রেনের তলায়। বাবা রে, ওরে বাবা, আমি চললাম। তোরা বেঁচে থাকলে কাল দেখা হবে। এই রে মালতী দি, শিগগিরই সরে যাও, সরে যাও। মনে হচ্ছে কুকুরটার চেন খুলে গেছে। ওরে বাবা রে, হে ঠাকুর, হে ঠাকুর রক্ষা করো, হে ঠাকুর, হে বাবা শিব, হে মা দুর্গা রক্ষা করো, বাঁচাও তোমরা, হে ঠাকুর। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন উল্লাস মল্লিকের লেখা গল্প পাঁঠার মাংস। উল্লাস মল্লিকের জন্ম 1971 সালে হাওড়া জেলায়। স্নাতক হবার পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও বারবার তিনি চাকরি ছেড়েছেন, পেশা বদলেছেন। দেশ পত্রিকা আয়োজিত হাসির গল্প প্রতিযোগিতায় বহুবার বিজয়ী হয়েছেন। তার গল্পগুলো অদ্ভুত ঘটনা, অফুরন্ত আনন্দ আর রসবোধে ভরপুর। তেমনই একটা গল্প শোনাচ্ছি আজকে আপনাকে। শুরু হচ্ছে পাঁঠার মাংস। একেবারে ফাঁকা একটা মাঠের ওপর বসবাস বৃদ্ধাশ্রমটি দাঁড়িয়ে আছে। জায়গাটার নাম বৃন্দাবন নগর। বাড়িটা এমন একলা দাঁড়িয়ে থাকলে কি হবে, তাকে এড়িয়ে যাওয়ার জো নেই। এমন চাঁপা ফুলের মতো রং আর কোন বাড়ির আছে? কার্নিশগুলো যেন একেবারে টকটক করছে লাল। বৃন্দাবন নগরের সবাই এই বাড়িটার কথা জানে। এমন বাহারে রূপের দিকে টেরিয়ে দেখার মতো লোকও কিছু কম নেই। কিন্তু সমস্যা একটাই, এই বিশাল বাড়িটা একেবারে যেন ফাঁকা গড়ের মাঠ। সব সময় খাঁ খাঁ করছে, লোকজন প্রায় নেই বললেই চলে। অথচ এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না। হরিপদ চৌধুরীর হাত যশের নিন্দে করবে এমন লোক ভূ ভারতে নেই। তিনি যেখানে হাত দেন সেখানেই সোনা ঝরে। ভদ্রলোকের নয় নয় করে প্রায় 20-22 রকমের ব্যবসা। কয়েকটা বাপ ঠাকুরদার আমল থেকে আছে, আবার কয়েকটা ব্যবসা নিজে তৈরি করেছেন। তার জেদ, নিষ্ঠা আর কিছুটা ধান্দাবাজি মিলিয়ে মিশিয়ে দিব্যি দৌড়চ্ছেন হরিপদ। প্রত্যেকটা ব্যবসাতেই মা লক্ষ্মী তাঁর আশীর্বাদী হাত রেখেছেন। কলকাতা শহরে হরিপদ চৌধুরীর 2টো বাড়ি, 3টে বিদেশি গাড়ি আর গন্ডাখানেক দেশি কুকুর আছে। কিন্তু এত কিছুর পরেও হরিপদ এখনো 1 থেকে 2 হতে পারলেন না। রোজ রাতে বিছানায় শুয়ে ঠাকুরের নাম করতে করতে কড়িকাঠ গুনে ঘুমিয়ে পড়েন তিনি। জীবনের একমাত্র আশ্রয় হিসেবে কোলবালিশটাকেই শুধু আঁকড়ে আছেন হরিপদ। এই নিয়ে নানা জনের নানা মত। কেউ বলেন যোগ্য পাত্রী পাননি, কেউ বলেন তিনি ঠিকঠাক পুরুষ মানুষ নন, কেউ কেউ তো আবার হরিপদর যৌবনে ঘা দিয়ে যাওয়া কোনো রহস্যময়ীকে খুঁজে বেড়ায়। অগাধ সম্পত্তি তাঁর। ভিখারিকে দেদার ভিক্ষা দেন, কাকপক্ষীদের মুঠো মুঠো দানা খাওয়ান, পাড়ার ক্রিকেট টুর্নামেন্টে মোটা টাকা ডোনেট করেন। তবে তাঁর সবচেয়ে বড় কীর্তি এই ওল্ড এজ হোম। আজকাল চারদিকে বৃদ্ধ বৃদ্ধাদের করুণ কাহিনী খুব শোনা যায়। অনেক আশা নিয়ে তিনি 3 বিঘের প্লট কিনে বাড়িটা তুলেছেন। নামি ইঞ্জিনিয়ারের প্ল্যান, চারদিক খোলা, প্রত্যেকটা ঘরে আলো বাতাসের হুটোপুটি।
সামনেই ছোট্ট একটা মন্দির, মন্দিরের পাশেই ফুলের বাগান, বাগান ছাড়িয়ে পুকুর। বাগানে মরশুমি ফুল, ফুলের টানে প্রজাপতি মৌমাছির দল ঘুরঘুর করছে। ইচ্ছে আছে পুকুরে কতগুলো রাজহাঁস ছাড়বেন, কিন্তু এসব করেও আসল জিনিসের দেখা নেই। দেশে বয়স্ক মানুষের এত ক্রাইসিস জানা ছিল না তো। কত প্রচার, কত বিজ্ঞাপন, তবুও সেজেগুজে মাছি তাড়াচ্ছে হরিপদ বাবুর বসবাস। হরিপদ চৌধুরী তাঁর কলকাতার বাড়িতে থাকেন এবং প্রতি সপ্তাহে শেষের দিকে একবার করে বৃন্দাবন নগরে যান। বৃদ্ধাশ্রমের 3 তলায় তাঁর থাকার ব্যবস্থা। 3 তলাটা নিজের পছন্দ মতো সাজিয়েছেন ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে। একটা ফুটবল মাঠের মতো ড্রয়িং রুম, লাগোয়া বেডরুম, অন্যদিকে লাইব্রেরি। দেওয়ালে হুসেন থেকে হালুই নামি দামি শিল্পীরা ঝুলছে। ঘরের কোণে ব্রোঞ্জের অ্যান্টিক মূর্তি, আর ক্যাবিনেটে টেরাকোটা। বারান্দায় মানি প্ল্যান্ট, বাথরুমে গিজার। উইকেন্ডে কলকাতা থেকে কখনো একা আসেন, কখনো বন্ধু বান্ধব নিয়ে। 3 তলার বারান্দায় বসে ফ্রেশ এয়ার নেন, আর শূন্য বাড়িটা দেখে ঈষদুষ্ণ দীর্ঘশ্বাস ফেলেন। বছর ঘুরতে চলল, এই হোম চালু হয়েছে, অথচ বোর্ডার বলতে একটা বুড়ো আর একটা বুড়ি। মাঝে মাঝেই ওদের খিটির মিটির লাগে, আবার ভাবও হয়ে যায়। বুড়োর নাম রামরতন ঘোষাল, তার 98 পুরে 99 চলছে এখন। বঙ্গভঙ্গ আন্দোলনের পরের বছর জন্মেছিলেন। নেতাজির থেকে 7 বছরের ছোট। স্বাধীনতা দেখেছেন, দেশভাগ দেখেছেন, ভাষা আন্দোলন দেখেছেন, অনেক খরা, বন্যা, দুর্ভিক্ষ, দাঙ্গা, কংগ্রেস, যুক্তফ্রন্ট, নকশাল, বামফ্রন্ট, এমার্জেন্সি, বিশ্বকাপ, উল্কাপাত, আইএফএ শিল্ড আর ঘাটতি শূন্য বাজেট পেরিয়ে এসে সমস্ত ব্যাপারটাই জগা খিচুড়ি পাকিয়ে বসে আছেন। প্রায়ই বলেন, দেশবন্ধু যেবার আজাদ হিন্দ বাহিনী করলেন, কিংবা নেতাজির ডান্ডি অভিযানের সময় সে কি হইচই। 9 করেও তাঁর 4 ছেলে, অবশ্য টিকে আছে 3 জন। বড় 75 বছর বয়সে বাপের জন্য ওয়েট করে করে অধৈর্য হয়ে টাটা করেছে। বাকি 3 জনের হাঁটুতে বাত, হাতে লাঠি, চোখে ছানি। তারা নিজেরাই এখন অকেজো, কতদিন আর বাপকে টানবে, তাই ঠেলে দিয়েছে হরিপদ বাবুর বসবাসে। ভানুমতী দেবীর বয়স 4-20 হবে। স্বামীহারা হয়েছিলেন সেই কোন 25 বছর বয়সে। কবছর আগে বৈধব্য জীবনের সুবর্ণ জয়ন্তী পেরিয়ে এলেন তিনি। 2 ছেলে তাঁর, একজন ঠাকুর ভক্ত, অন্যজন বউ ভক্ত। বড়র নিজেরই চালচুলোর ঠিক নেই, হেথা হোথা ঘোরে, মাঠে মন্দিরে থাকে। ছোট ছেলের সংসার ছোট, ফ্ল্যাট আরও ছোট, সেখানে মা থাকলে কুলোয় না। রামরতন থাকেন 1 তলার কোণের ঘরে, আর 2 তলায় তার ঠিক ওপরের ঘরটাই ভানুমতির। ভোরবেলা বেতের লাঠি ঠুকে ঠুকে পার্কের বেঞ্চিতে এসে বসেন রামরতন। ভানুমতি ঘুর ঘুর করে এসে ফুল তোলেন। তাঁর ঘরের এক কোণে ঠাকুরের পট পাতা, রোজ সকালে পুজো করা যায়। আগের দিন সন্ধেবেলা টিভি দেখা নিয়ে দুজনের 1 রাউন্ড হয়ে গেছে। ভানুমতি সিরিয়ালের ভক্ত, কিন্তু রামরতন ডিসকভারি চ্যানেলের জীবজন্তু দেখতে ভালোবাসেন। এই নিয়ে রাগারাগি, কথা কাটাকাটি। দুজনেই কানে কম শোনেন, তাই বিকট চিৎকার করেন কথা বলার সময়। বলি, কোন সাহসে আপনি, কোন সাহসে আমার সিরিয়াল পাল্টে দিলেন? উল্টে দিলাম? আরে উল্টো পাল্টা জিনিস দেখেন কেন আপনি? কি কি বললেন? ছাকনি? আপনার 14 গোষ্ঠী ছাকনি। উফ, বড্ড চিৎকার করে এই হত্যুকি মুখী। আমি হত্যুকি মুখী হলে আপনি হলেন এই সবগুলোর ভুসি। কি 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 বললেন? এই রে, বুড়ো বুড়িতে আবার লেগেছে। চল চল মালতী, চল একটু গিয়ে দেখি থামাতে পারি কিনা। না বাবা না, ও আমার কম্ম নয় গো। ও তুমি যাও বরং, তুমি তো ম্যানেজার। চল না চল না দেখি। জ্বালিয়ে মারলো লোকটা। চলো চলো। ম্যানেজার, রাঁধুনি, মালি সবাই এসেও কিছু করতে পারেননি। শেষে ঝপ করে লোডশেডিং হলে তবে শান্তি। সেদিন পার্কের বেঞ্চিতে বসে সূর্যোদয় দেখছিলেন রামরতন।
সারা জীবন ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্যোদয় দেখেছেন। এখন আর নজর চলে না ভালো, তবুও অভ্যেস মতো উঠে পড়েন। ঘোলা দৃষ্টিতে দেখেন সূর্যটা লাল থেকে সাদা হচ্ছে। কানে না শুনলেও বুঝতে পারেন পাখিরা কিচিরমিচির করছে। রামরতন দেখলেন রোজকার মতো ফুল তুলছেন ভানুমতি। বুড়ির ডাঁট খুব, কিছুতেই আগে কথা বলবে না, অথচ রামরতনের মনটা কিছু বলি বলি করছে। তিনি যেচে শুরু করলেন, আজ ফুল পেলেন? ভানুমতি মাথার ঘোমটাটা আরেকটু টেনে ঘাটটা ঘুরিয়ে বললেন, দুল পড়ার কি আর বয়স আছে? ছিল একজোড়া, ছোট ছেলে দোকান করবে বলে নিল, আর ফেরত দেয়নি বাপু। মনে মনে বললেন, বুড়ো বয়সে যত ভীমরতি, সব দিকে নজর। দুটো ফুল তুলে দিন না, কিছু তো করছেন না, শুধু বসে আছেন আয়েশ করে। বয়স আজ দুপুরে হচ্ছে নাকি? বাহ বাবা, বেশ বেশ বেশ, অনেক দিন খাই না। কি যে বলে বুড়োটা! পায়েস হলে মন্দ হয় না, কতদিন পরে খাবো। সকালে উঠে অন্যমনস্ক হয়ে দাড়ি কামাচ্ছিলেন হরিপদবাবু। ব্যবসার কাজে পাটনায় গিয়েছিলেন, কাল রাতে ফিরেছেন। কদিন মন ভালো নেই তার। এ যাবৎ যাতে হাত দিয়েছেন তাতেই শোনা। শুধু বৃন্দাবন নগরের হোমটাই বসে বসে হাই তুলছে। মনে মনে জব্বর একটা বিজ্ঞাপনের খসড়া বানাচ্ছিলেন হরিপদবাবু। আগের বিজ্ঞাপনে বৃদ্ধদের বারাণসী টসি জাতীয় শব্দ ছিল। ওসব চলবে না, প্রত্যেক ঘরে টিভি ও নানা আমোদ প্রমোদের ব্যবস্থা আছে, এই রকম কিছু ছাড়তে হবে। গভীরভাবে ভাবতে ভাবতে দেখলেন তাঁর অন্যমনস্কতার সুযোগে হাতের খুর অমন তোয়াজে বাড়িয়ে তোলা সাধের গোঁপটা অর্ধেক নামিয়ে দিয়েছে। দুঃখে চোখে জল আসার উপক্রম। সবচেয়ে বড় সমস্যা, বাকি অর্ধেকটা রাখবেন না ফেলে দেবেন সেটাই ঠিক করতে পারছিলেন না। হঠাৎ ফোনটা ফাটা কাঁসার থালার মতো ঝনঝন করে উঠল। পাঁচন খাওয়া মুখ করে ফোনটা ধরলেন হরিপদবাবু। ও প্রান্তে সমুদ্রবাবু, বসবাসের ম্যানেজার। নামেই ম্যানেজার, কিছুই ম্যানেজ করতে পারেন না। নন প্লেয়িং ক্যাপ্টেনের মতো অবস্থা। ভদ্রলোকের পোশাকি নাম সমুদ্রবায়ু ঘোষ। ওর পিতৃদেব মার্চেন্ট নেভিতে কাজ করে বেশ 2 পয়সা কামিয়েছিলেন। সমুদ্রপ্রেমী পিতার সব সন্তান সন্ততির নামেই সমুদ্রের টাচ। সমুদ্র নীল, সমুদ্র তরঙ্গ, সমুদ্র বেলা, সমুদ্র সৈকত হয়ে সমুদ্র ঝিনুক পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এদিকে ছেলেপুলে বেড়েই চলেছে। ভদ্রলোক সারা বছর জলে ভাসতেন। ছুটিতে বাড়ি ফিরে নানা জনকে নানা উপহার দিতেন। তার মধ্যে বউয়ের জন্য স্পেশাল একেবারে কোলজোড়া গিফট। তা সমুদ্রবাবু যখন জন্মালেন তখন সব সামুদ্রিক নাম শেষ। এরপর রাখতে গেলে অক্টোপাস বা জেলিফিশ জাতীয় কিছুই রাখতে হয়। তাই অনেক আলোচনা আর অভিধান ঘাঁটাঘাঁটির পর সমুদ্র বায়ু নামটি পাওয়া গেল। তবে ভদ্রলোক একেবারে এই নামের কলঙ্ক। তার না আছে তেজ, না আছে গর্জন, অথচ লেখাপড়া করেছেন বিস্তর। একটার পর একটা কঠিন পরীক্ষা পিটি উষার হার্ডল স্টপ কাবার মতন করে টপকে গেছেন। তারপর রবীন্দ্রনাথ কি খিস্তি পাড়িতেন এই জাতীয় প্রবন্ধ লিখে হইচই ফেলে দিয়েছিলেন চারপাশে। কিন্তু হঠাৎ করে স্ত্রী বিয়োগের পর ভদ্রলোক একেবারে বদলে যান। বৈরাগ্য যখন মনে পুরোপুরি গেড়ে বসেছে, গৃহত্যাগ প্রায় নিশ্চিত, পণ্ডিচেরি না কন্যাকুমারী এইটুকুই যা ডিলেমা, তখন সমুদ্রবায়ুকে পাকড়াও করেন হরিপদবাবু। এইরকম লেখাপড়া জানা একটা লোকই তিনি খুঁজছিলেন। বুঝিয়ে সুঝিয়ে তাঁকে বসবাসের ম্যানেজার করে দিলেন। ধীরে ধীরে ম্যানেজার বাবুর মন থেকে বৈরাগ্যের রং ফেড হয়ে গেছে। এখন রাঁধুনি মালতীকে একা পেলে 2-1 রসের কথাও শুনিয়ে দেন। ওই জন্যে মালতী তাকে আড়ালে বলে সমুদ্রগুপ্ত।
ওর ভেতরে নাকি গুপ্ত রসের সমুদ্র আছে। ফোন ধরে হরিপদবাবু বললেন, কি খবর সাত সকালে? সর্বনাশ হয়ে গেছে স্যার। হরিপদবাবু তেমন বিচলিত হলেন না। রোজ বেশ কয়েকবার সর্বনাশ হয় সমুদ্রবাবুর। আরে হলো কি আপনার? স্যার স্যার এক্ষুনি একবার চলে আসুন। আরে বাবা, ব্যাপারটা বলবেন তো। আমাদের বসবাস বেদখল হয়ে গেছে স্যার। হোয়াট? কি যাতা বলছেন? রিসিভারটা কান বদল করলেন হরিপদবাবু। হ্যাঁ স্যার, ঠিকই বলছি, আপনি এসে একবার দেখে যান। আরে আরে কারা দখল করলো? উদ্বাস্তু না উগ্রপন্থী? একজন মহিলা স্যার। বুহিলা? সেটা আবার কি বস্তু? এলো কোথা থেকে? আরে ম্যানিলা না মঙ্গল গ্রহ? আসলে সমুদ্রবাবু প্রথমে বুড়ি বলতে গিয়েও সামলে নিয়ে মহিলা বলার চেষ্টা করে ব্যাপারটা সন্ধি করে বসে আছেন। তিনি মিনমিন করে বললেন, না 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 স্যার, সেই সব কিচ্ছু নয়, একজন সুন্দরী মহিলা। হরিপদবাবু একটু স্বস্তি পেলেন। যাক, বড় কোনো দুর্ঘটনা নয়, সামান্য একজন মহিলা। অবশ্য সুন্দরী কিনা তিনি শিওর নন। মহিলা মাত্রই সমুদ্রবাবুর কাছে সুন্দরী। একটু রসিকতা করে জিজ্ঞেস করলেন, একজন মহিলাকে ট্যাকেল করতে পারছেন না? কেমন পুরুষ আপনি? না স্যার, যে সে মহিলা নয়। ইন্দিরা গান্ধী, মাতঙ্গিনী হাজরা, ফুলন দেবী, ম্যাডোনা সব পাঞ্চ করে তৈরি। যেমন তেজ তেমন ফিগার। 5-6টা ল্যাঙ্গুয়েজ জানে স্যার। আরে বাবা, তাকে নিয়ে সমস্যাটা কোথায়? ভদ্রমহিলা স্যার আপনার 3 তলাটা পুরো দখল করে নিয়েছে। হোয়াট ননসেন্স! দখল করে নিয়েছে মানে? তাই তো বলছি স্যার। আমি বললাম যে বোর্ডারদের জন্য 1 আর 2 তলা, 3 তলায় স্যার থাকেন। উনি শুনে বললেন, ওসব জানি না, 3 তলাটা আমার পছন্দ, আমি এখানেই থাকবো। তোমাদের স্যার এলে আমি বুঝে নেব। আপনারা কি বুড়ো আঙুল চুষছিলেন? কি করবো স্যার, একে ওই চেহারা, তার উপর সঙ্গে একটা গুন্ডা কুত্তা স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বলে ফোন ছাড়লেন হরিপদবাবু। স্পিডোমিটারের কাঁটা তখন শেষ ঘর ছুঁই ছুঁই করছে। হরিপদবাবুর মুখে সাইক্লিক অর্ডারে ঘুরে ঘুরে আসছে ক্রোধ, প্রতিহিংসা ইত্যাদি। তবে মাঝে মাঝে বৈরাগ্য এসে ছাপ ফেলছে। সেটা বোধহয় গোঁফটা খসে যাবার জন্যই। অনেক শখ করে 3 তলাটা সাজিয়েছিলেন। কি অবস্থা কে জানে। বসবাসের সামনে ধুলোর ঝড় তুলে ব্রেক কষল হরিপদবাবুর সিএলও গাড়ি। মুহূর্তের মধ্যে সমুদ্রবাবু, বঙ্কুবিহারী, মালতী, রামরতন, ভানুমতি সবাই গাড়ি ঘিরে দাঁড়ালো। প্রত্যেকের চোখে মুখে পরাজিত সৈনিকের হতাশা। সেনাপতিকে পেয়ে কলজে সাহস আর টেংরিতে জোর আনার চেষ্টা করছে। বঙ্কুবিহারী বসবাসের মালি কাম বাজার সরকার। ছেলেবেলায় একবার কচ্ছপে কামড়েছিল। তারপর থেকে সে বেমালুম নাটা হয়ে যায়। বসবাসের সবাই তাকে বঙ্কা এবং হরিপদবাবু উদ্বঙ্কা বলে ডাকেন। বঙ্কুবিহারী প্রথমেই তড়বড় করে বলতে শুরু করে, স্যার বাঁচান, আমাদের বাঁচান। এই মেয়ে স্যার একাই একটা লাল বাজার। মালতী এমনিতে শান্ত মেয়ে, খুব কম কথা বলে। সে বলল, বাবু, ওই ধুমসিকে না তাড়ালে আমাকে কিন্তু কাজ ছাড়তে হবে, বলে দিলুম। ও বলে কিনা তোমার রান্না টমিও খেতে পারবে না। মা গো মা, সেই জন্যই নাকি এখানে কেউ আসে না। বাবা হরিপদ, বড় শান্তিতে ছিলাম। কোথাকার কে সবসময় দারোগাগিরি ফলাচ্ছে। ও বাবা, ওকে তাড়াও না বাবা। তারকনাথ বাবা, যাও তার কাছেই যাও, গিয়ে মানত করো। এ মেয়ে তো নয়, একটা আস্ত নকশাল। মোটের উপর যা শোনা গেল, হরিপদবাবু বুঝলেন কেসটা জন্ডিসের মতো পেকে উঠেছে। ভদ্রমহিলা 2 আগে এসে বসবাসে ওঠেন। বৃদ্ধাশ্রমে আশ্রয় নেবার পক্ষে বয়সটা একটু কম, সাজগোজের ঘটা খুব। বসবাসে এসে 3 তলাটা দখল করে মিলিটারি মেজাজে খবরদারি চালাচ্ছে সবার ওপর। সঙ্গে পোষ্য টমির বেয়াদপি। ভানুমতির ঘরে ঢুকে ঠাকুর উল্টে একসা করেছে। একদিন গোঁত্তা মেরে ফেলে দিয়েছে রামরতনকে। নতুন বোর্ডারের ওপরে সবাই বোম খাপ্পা।
স্টেপ একটা নিতেই হবে। সবাই মিলে রামরতনের ঘরে বসে একটা মিটিং সেরে নিলেন গম্ভীর মুখে। ভাব দেখে মনে হলো যেন কাশ্মীর সমস্যার সমাধানে বসেছেন। মিটিংয়ে বাগ বিতণ্ডা হলো, রাগারাগি হলো, আবার চা খাওয়াও হলো। অবশেষে কর্মসূচিও স্থির হয়ে গেল কয়েক দফা। 1, ভদ্রমহিলাকে 3 তলা থেকে টেনে নামাতে হবে। 2, কুকুরটাকে বিদেয় করতে হবে। আর 3, নিজের এবং টমির সমস্ত কৃতকর্মের জন্যে ভদ্রমহিলাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সমুদ্রবাবু, আপনি আগে ওপরে গিয়ে দেখে আসুন ভদ্রমহিলা কি করছেন। সমুদ্রবাবুকে গ্রীষ্মকালে শুকিয়ে আসা ডোবার মতো অসহায় মনে হলো। বললেন, স্যার, স্যার আমি একা, বড্ড বেশি রিস্ক হয়ে যাবে না স্যার? আমার নামে আবার কোনো LICও করা নেই। আরে ভয়টা কিসের? শুধু অবস্থাটা দেখে চলে আসবেন। আপনাকে তো লড়াই করতে বলছি না। স্যার, ও আমাকে দেখলেই চীনা ভাষায় গালাগালি দিতে শুরু করে। আমার হার্ট দুর্বল, ওইসব শুনলেই বুকটা কেমন গুড়গুড় করে ওঠে। চীনা ভাষায় গালাগালি করে? বুঝলেন কি করে? ওই শব্দগুলোর শেষে অনুস্বার আর বিসর্গের ছড়াছড়ি। স্যার, শুনেছি চীনা ভাষায় নাকি খুব খারাপ খারাপ গালাগালি আছে। ফের অনেক আলোচনা মান অভিমানের পর ঠিক হলো বঙ্কার বয়স কম, হাতে পায়ে চটপটে, ও চুপি চুপি গিয়ে দেখে আসবে। সমুদ্রবাবু তাড়াতাড়ি ঘর থেকে একটা টিনের হুইসেল এনে বঙ্কার হাতে দিয়ে বললেন, এই নে, বিপদ বুঝলেই বাজিয়ে দিবি, আমরা সবাই ছুটব। কোন দিকে স্যার? গেটের দিকে নয় তো? বঙ্কা উঠে গেল উপরে আর নেমেও এলো লাফাতে লাফাতে। সুসংবাদ এনেছে বঙ্কা। 3 তলার বাদিকের ঘরে ইজি চেয়ারে শুয়ে বই পড়ছেন তিনি। আর কুকুরটাও নেই, এমনকি ছুঁড়ে মারার মতো কোনো বস্তুও নেই ধারে কাছে। বইটাও নেহাতি চটি, ওটার গায়ে জখম হবার চান্স খুব কম। সমুদ্রবাবু, আপনি সমস্ত ঘটনার সাক্ষী। ভদ্রমহিলার সামনে সব ডিটেলে বলবেন, আমি কৈফিয়ত চাইব। আমার মনটা কু গাইছে। এসব জাহাবাজ মেয়ে ছেলের সঙ্গে এঁটে ওটা সহজ কথা নয়। আপনি বরং পুলিশে খবর করুন। পুলিশ নয়, ফায়ার ব্রিগেড। মারদাঙ্গার দরকার কি বাপু? চরকতলার হলধর ওঝাকে খবর করো, সে বশীকরণ মন্ত্র জানে। স্যার, আপনাকে কেন কে জানে আজ তেমন রাগি রাগি মনে হচ্ছে না। স্যার, আপনার মুখে কি যেন একটা নেই। হরিপদবাবুর গোঁফের দুঃখটা বুকের ভেতর খামচে ধরল। এখন এই আঝালা মুখ নিয়েই লড়ে যেতে হবে। তিনি একটু করুণার হাসি হেসে বললেন, জানেন সমুদ্রবাবু, যৌবনে কত মস্তান পিটিয়েছি, এ তো সামান্য একজন মহিলা। আমিও স্যার একবার একটা রাফিয়ানকে তবে যে সেদিন নতুন দিদিমণিটা তেরে আসতে এই মালতীর পিছনে লুকিয়ে পড়লেন। এই বাজে কথা রাখ। সমুদ্রবাবু, আপনি চলুন আমার সঙ্গে। সমুদ্রবাবু আর কি করেন, বেগুন ভাজার মতো মুখ করে হরিপদবাবুর সঙ্গে চললেন। কনফিডেন্স আনার জন্যে সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশ জোরে জোরে পায়ের শব্দ করলেন হরিপদবাবু। সম্প্রতি সমুদ্রবাবুর ধারণা হয়ে গেছে গম্ভীর হলে তাকে হিটলারের মতো ব্যক্তিত্ববান দেখায়, তাই তিনি মুখটা একটু থম্বা করে নিলেন। 3 তলায় উঠে দুজনে দাঁড়ালেন ফাঁকা করিডোরে। হরিপদবাবু জিজ্ঞেস করলেন, কিসের যেন একটা শব্দ পাচ্ছি? ওটা আপনার বুকের ভেতর থেকে আসছে স্যার। পাগলা দাশু বেকায়দায় পড়লে যেমন হাসত, তেমন হেসে হরিপদবাবু বললেন, আসলে এতটা সিঁড়ি ভাঙা অভ্যেস নেই তো। ঠিকই তো, দেখুন না আমার হাঁটু দুটো কেমন ঠকঠক করছে। তারপর এদিক ওদিক তাকিয়ে দুজনে সোজা বাঁদিকে এগোলেন। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে চশমাটাকে ঠিক করে চোখে বসিয়ে নিলেন হরিপদবাবু। গোঁফের দুঃখটা ফের বুকে ঘাই মারল। রুমাল দিয়ে মুখটা মুছে দরজা নক করলেন, কোনো সাড়া নেই। ফের নক করলেন, এবার একটু জোরে। মাথার উপর একটা টিকটিকি টিকটিক করে উঠল।
সমুদ্রবাবু একটা হার্টবিট মিস করলেন। এবারও কোনো সাড়া নেই। স্যার, আমার মনে হয় ওই দিকের ঘরে আছে। কিন্তু বঙ্কা যে বলল বাঁ দিকের ঘরে। বঙ্কা তো ন্যাটা, ওর বাঁ দিক মানে ডান দিক। বঙ্কার ঊর্ধ্বতন 28-30 পুরুষকে দাঁত কাটতে কাটতে হরিপদবাবু উল্টো দিকে টার্ন নিলেন। আর তখনই ডান দিকের ঘর থেকে বেরিয়ে এলেন তিনি। একেবারে মুখোমুখি, ফেস টু ফেস দুই অপোনেন্ট। মনে হলো ফুল স্পিডে ছুটতে থাকা পৃথিবী অতর্কিতে ব্রেক কষল। দুজনের দিকে অপলক তাকিয়ে। সমুদ্রবাবুর মনে হলো সিনেমার ফ্রিজ শটের মতো এরা আটকে গেছে। অনেকক্ষণ পর হরিপদবাবু প্রায় ফিসফিস করে বললেন, আপনি? তিনি একটু এগিয়ে এলেন। তারপর থানার বড়বাবুর মতো সন্ধানী দৃষ্টি বুলিয়ে বললেন, আপনি? সমুদ্রবাবু তখন অথই সমুদ্রে লড়াইয়ের গতি প্রকৃতি আঁচ করতে হিমশিম খাচ্ছেন। দুজনেই আপনিটা যেভাবে বললেন সেটাকে ঠিক রণহুঙ্কার বলে মনে হচ্ছে না। এভাবে আপনার দেখা পাবো ভাবিনি। আমিও কি ছাই ভেবেছি, কিন্তু চেহারার কি ছিরি হয়েছে আপনার? আসলে সারাদিন বড় ধকল যায় তো। আপনিও কিন্তু বেশ বদলে গেছেন। কেমন চাঁপা ফুলের মতো রং ছিল আপনার। হ্যাঁ, আর রং থেকেই বা কি হলো? বেশ তো কার্তিকের মতো একটা গোঁপ ছিল, বিদায় করলেন কোন দুঃখে? হরিপদবাবু নববধূর মতো মুখ নামিয়ে বুড়ো আঙুল দিয়ে মেঝে খুঁটতে লাগলেন। খুব কোমল করে বললেন, একবার যখন পেয়েছি আপনাকে সব বলবো। কতদিন পর দেখা বলুন তো। সত্যি কতদিন। দুজনে তখন 20 বছর অতীতে ফিরে গেছেন। হরিপদবাবু টকবগে যুবক, পড়াশুনোয় ফুল স্টপ টেনে বাবার ব্যবসায় ঢুকেছেন। দামি বিদেশি গাড়ির মতো গেট আপ। হরিপদবাবুর বাবা ঠিক করলেন ছেলের বিয়ে দেবেন। হরিপদর মনেও তখন বসন্তের উঁকি ঝুঁকি। বাবার কথা মতো বন্ধুদের নিয়ে পাত্রী দেখতে গেলেন তিনি। পাত্রীর নাম সৌদামিনী। যৌবনের গনগনে তেজে তিনিও তখন পুড়ছেন। তেমনি ঝলসে দেওয়ার মতো রূপ। সবাইকে করজোড়ে নমস্কার জানিয়ে চেয়ারে বসলেন সৌদামিনী। অত দূর থেকেই হাই ভোল্টেজের শক খাচ্ছিলেন হরিপদবাবুর ইয়ার বন্ধুরা। তারা আং বাং বকতে শুরু করলো। আপনি সেলাই বোনা জানেন? ঘরের কাজ? মাছ বানাতে পারেন? কাচাকুচি? প্রথম সৌদামিনী দেবীর ঘাড় পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছিল। তারপর ক্রমশ কমে আসছিল কোণের মাপ, আর পাল্লা দিয়ে চড়ছিল রাগের পারদ। এর আগে কয়েকটা পাত্রপক্ষ তাঁকে উঠিয়ে বসিয়ে হাঁটিয়ে খোঁপা খুলিয়ে সিবিআই এর ঢঙে জেরা করে যৌতুকে পোষায়নি বলে বাতিল করে দিয়েছে। ঝুল ঝাড়তে পারেন? সিলিংয়ের ঝুল? হরিপদবাবু চুপচাপ বসেছিলেন। তাঁর এক বন্ধু বলল, তুই কিছু বল। মেয়ের রূপের জেল্লায় হরিপদবাবু এত কাহিল যে তাঁর কথা সরছিল না। বড় লোকের ছেলে, কন্দর্পকান্তি চেহারা, এসব সত্ত্বেও হরিপদবাবুর নারী সঙ্গের সুযোগ বিশেষ ঘটেনি। তেষ্টায় ছাতি ফেটে যাওয়া লোক যদি মরুভূমির বুকে মিনারেল ওয়াটারের বোতল দেখে, তাহলে তার অবস্থাটা ঠিক যেমন হবে, হরিপদবাবুর দশাটাও ঠিক তেমন হলো। অন্য কিছু দেখছেন না, শুনছেন না, ভাবছেন না। মানে কিছু জিজ্ঞাসা কর। চাচা, আপনি মাংস রাঁধতে পারেন? বন্ধুর খোঁচায় সম্বিত ফিরে পেয়ে হরিপদবাবু সোজা হয়ে বসলেন। তারপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো সেই প্রশ্নটি, আচ্ছা, আপনি পাঁঠার মাংস পারেন? পাঁঠাটা আপনার মতো হলে পারি। ঘরের মধ্যে চিনে পটকা, পেটো, অ্যাটম বম সবকিছু একসঙ্গে ফাটল। সৌদামিনী দেবীও আর বসেননি, দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যান। ফিরতে ফিরতে প্রবল রকমের ছিচিৎকার করতে লাগলো সবাই। পাগল মনে হয়, বুঝলি? আরে না না, রূপের অহংকার। হরিপদবাবুর কিন্তু কেবলই মনে হতে লাগলো
এর অপেক্ষাতেই ছিলাম। মেয়ে হবে এমনই, RDX এর মতো বিস্ফোরক, সোডা ওয়াটারের মতো ঝাঁঝালো, চাপ দিলে ব্লাস্ট করবে, খেলে ঢেকুর মারবে। বিয়ে যদি করতেই হয় তো একেই করব। কিন্তু বেঁকে বসলেন তাঁর বাবা, বললেন, আগে আমি চোখ বুঝি, আর তোমার মাকে কাশিতে পাঠিয়ে দিও, তারপরে না হয় ঘরে তুলো ওই ধিঙ্গিকে। সুবোধ হরিপদ পিতৃ আদেশ অমান্য করতে পারেননি, কিন্তু একটা জেদ তিনি বজায় রেখেছেন। এরপর যতবার বিয়ের যোগাযোগ হয়েছে নানা অছিলায় কাটিয়ে দিয়েছেন। এদিকে সৌদামিনী দেবীর ব্যাপারখানা খুব খারাপ দিকে টার্ন নিল। দাবানলের মতো ছড়িয়ে পড়ল তাঁর পাত্র নিধন সংবাদ। তাতে রঙের পোঁচ পড়ল ভালো রকম। সেখানে পাত্রপক্ষকে গালাগালি দিয়েছে থেকে শুরু করে জুতো পেটা করেছে বা বুঁটি নিয়ে কাটতে গেছে পর্যন্ত ছিল। ফলে কোনো পাত্রপক্ষ আর উন্মুখ হয়নি। হরিপদবাবুর বাবা মা আর ইহলোকে নেই, কিন্তু ততদিনে হরিপদবাবুর জীবন থেকে গড়িয়ে গেছে অনেক বসন্ত। তার সেই হাই ভোল্টেজ বিদ্যুৎ গোপন স্বপনচারিণী হয়েই আছে, আর এক মনে তিনি ব্যবসা বাড়িয়ে গেছেন একটার পর একটা। অন্যদিকে সৌদামিনীও দিনে দিনে হয়ে উঠেছেন পুরুষ বিদ্বেষী। একটা স্কুলে কয়েক বছর ছাত্রী পড়িয়ে গলার স্বর আর মেজাজ দুটোই সবসময় হাই পিচে। কিন্তু কবে যেন হরিপদবাবুর প্রতি সেই সাংঘাতিক রাগটা গরমকালের ক্যাডবেরির চকলেটের মতো গলে গেছে। দুজনের চুলেই এখন রূপলি ঝিলিক, চোখে চশমা, চোখের কোলে শালিক পাখির ঠ্যাং। দুজনে দুজনের দিকে আরেকটু এগোলেন। সেদিন অমন প্রশ্ন করা আমার মোটেই উচিত হয়নি। আসলে কি যে হলো, আপনাকে দেখে আমার মধ্যে কি বলবো। হরিপদবাবুর এই কথার মধ্যে কি ছিল কে জানে। সৌদামিনী দেবী একেবারে কাত হয়ে পড়লেন। চোখের জল আর নাকের সর্দি সামলে বললেন, ছি ছি, অমন করে বলবেন না, দোষ আমারও কম নয়। সমুদ্রবাবু দেখলেন হাত চলল না, বাত ছুটল না, দুজনে মাত হয়ে পড়লেন। এই আবার উল্টো ছিরি, ক্ষমা শিকারের জন্য কাড়াকাড়ি। বুঝলেন খেলা জমবে না, ম্যাচ গটাপ হয়ে গেছে। ধীরে ধীরে তিনি নিচে নেমে এলেন। নিচে নামতেই ঘেরাও হলেন সমুদ্রবাবু। সবাই যুদ্ধের লেটেস্ট গতি প্রকৃতি জানতে চায়। স্যার কোথায়? এই টমি খেয়ে ফেলেছে নাকি স্যারকে? খুব ঝগড়া চলছে বুঝি, কিন্তু কই আওয়াজ পাচ্ছি না তো। আরে কি হলো তা বলবে তো, অমন চুপ করে আছো কেন? সবার টেনশন বাড়িয়ে সমুদ্রবাবু হাসলেন, গভীর রহস্যময় সেই হাসি। বিকেলবেলা সবার ডাক পড়ল ওপরে। দেখা গেল যুযুধান দুই পক্ষ সোফায় বসে আছে। অবাক কাণ্ড, সৌদামিনী দেবীর অমন উগ্রপন্থী মার্কা মুখে কিশোরী মেয়ের লাবণ্য। বসে বসে এক মনে নখ খুঁটছেন। হরিপদবাবু বেশ একটু গম্ভীর গলায় ঘোষণা করলেন যে, বৃদ্ধাশ্রমটা খুব একটা বাজে ব্যাপার, বুঝলেন? এই হোমটা আমি তুলে দেব। তাহলে স্যার আমরা এতগুলো লোক যাব কোথায়? এই বয়সে কে চাকরি দেবে আমাদের? স্যার, যে দুজন বোর্ডার আছে তাদের কি হবে? আপনারা যেমন আছেন তেমনই থাকবেন, ওনারাও থাকবেন আমাদের বাবা মায়ের মতো। কিন্তু স্যার, এই এত বড় বাড়ি। কোনো চিন্তা নেই, এটাকে ম্যারেজ হল বানিয়ে দেব। সামনের 20শে বৈশাখ একটা পার্টি পাওয়া গেছে, ওই দিনই শুভ উদ্বোধন। আর হ্যাঁ, এই বসবাস নামটা মুছে ওটাকে সহবাস করে দিন। বাহ, এ তো দারুণ খবর। যাক বাবা, আমাদের চাকরিটা বেঁচে গেল। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ভেবেছিলুম এই বুড়ো বয়সে আবার ঠাঁই নাড়া না হতে হয়। সবাই ক্যাচর ম্যাচর করতে করতে নিচে নেমে গেল। সৌদামিনী কপট রাগ দেখিয়ে বললেন, এক্ষুনি তারিখটা বলার কি দরকার ছিল? তুমি না একটা আস্ত বোকা। হরিপদবাবু হাসতে হাসতে আরেকটু সরে গেলেন সৌদামিনীর দিকে। খুব আশা, বোকার পর
সেই শব্দটা আরেকবার বলুক। বড় মিষ্টি শব্দ, পাঁঠা। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন পাঁঠার মাংস। রচনা উল্লাস মল্লিক। গল্প পাঠে ঋতুব্রত মুখার্জি, হরিপদ শেখর, সৌদামিনী চৈতালি গোস্বামী, সমুদ্র সায়ন ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে প্রবাল মুখার্জি, মেঘনানন্দী, নিরুপম নাথ, দিদিপ্রিয়া রায় এবং অত্রি। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। নাট্যরূপ বর্ষা, পরিচালনায় সত্যজিৎ সেন, শব্দগ্রহণ চিন্ময় মণ্ডল, আবহ, ধ্বনি প্রক্ষেপণ ও শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, সামগ্রিক পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক্স শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।